নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস আরশির আকাশ। আজ আমরা এই উপন্যাসের পঞ্চম পর্ব শুনব। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশানটা কিন্তু অন করতে মোটেই ভুলবেন না, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে আজকের পর্বটা শুরু করা যাক। বেশ একটা জমাট ঘুম হলো সৌর্যর। উঠে বসে বিছানায়, চোখ গেল দেয়াল ঘড়িতে। খুব বেশি তো ঘুমোয়নি, 8টা বাজে, মানে মাত্র 1.5 ঘন্টা। তাতেও মনে হচ্ছে সম্পূর্ণ হলো ঘুম। আরশি কী করছে কে জানে, ও নিশ্চয়ই ঘুমোচ্ছে, ওর তো আর রাতে ঘুম হয়নি। বিছানার পাশে মেঝেতে রাখা জলের বোতল তুলে নিল সৌর্য। জল খেয়ে বোতলটা নামিয়ে রাখতে গিয়ে একটা আইডিয়া এলো মাথায়। আরশিকে লুক টেস্টের রেজাল্টটা জানিয়ে দেবে। সুমিতদার ভুলভাল খেয়ালের জন্য ওকে আটকে রাখার কোনো মানে হয় না। দিনের দিন যদি কোনো ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায় তো ভালোই, নয়তো ভলভো বাসে যাবে পছন্দ মতো সিট বুক করে। যত বেলা হবে ভালো সিট পাবে না। গোটা ব্যবস্থাটাই অনলাইনে করে দেবে সৌর্য। সুমিতা হয়তো একসময় জানতে পারবে মেয়েটার বাড়ি ফেরার বন্দোবস্ত সব করে দিয়েছিল সৌর্য। তখন যদি কিছু বলে সুমিতা, সৌর্য জানিয়ে দেবে কি ঝামেলায় পড়েছিল আরশিকে নিয়ে। সমস্যা একটাই, মেয়েটা কত আশা করে বসে আছে সিনেমায় চান্স পাবে, পায়নি শোনার পর ভেঙে পড়বে খুব। সান্ত্বনা দিতে হবে সৌর্যকে। এই সান্ত্বনা দেওয়াটা যথেষ্ট কঠিন কাজ, অভিজ্ঞ মানুষরাই এসব সামলাতে পারে। এর জন্য নির্দিষ্ট কিছু ডায়লগ এবং বিশেষ স্বরক্ষেপণ লাগে, যা সৌর্যের আয়ত্তের বাইরে। মাকে দিতে হবে দায়িত্বটা। বিছানা থেকে নেমে আসে সৌর্য, বাথরুমে যাবে বলে ঘর থেকে বেরোয়। কানে আসে আরশির গলা, বারান্দায় দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। কার সঙ্গে? সাধারণ কৌতূহলে ড্রয়িং লাগোয়া বারান্দার দরজার কাছে গিয়ে দাঁড়ায় সৌর্য। আরশি এখান থেকেই গিয়েছে বারান্দায়, খোলা আছে দরজা। ফোনের অপর প্রান্তকে আরশি বলছে, খুব বেশি খবর নেওয়ার তো নেই, ভালো পড়ানোর জায়গা তো মোটে 4টে। মনে হচ্ছে যেদিন ফেরার কথা তার আগেই ফিরতে পারবো। কি বলছো, রিজার্ভেশন পাবো না? তাহলে ভলভো ধরে নেব। না না না, পূর্বা অফিস নিয়ে একটু প্রবলেমে আছে, আমার সঙ্গে ঘুরে বেড়ানোর মতো সময় নেই। একটু বোধহয় আপসেটও আছে গোটা বাড়ি, এখানে বেশি দিন থাকা ঠিক হবে না, আমি বাসেই চলে যাব। কি বলছো, ফ্লাইট? কি দরকার অত টাকা খরচ করার? আমি তো শুনেছি ভলভো বাসে কোনো কষ্টই হয় না। তুমি আবার পূর্বাকে অফিস নিয়ে কিছু বলতে যেও না, এতটাই ডিস্টার্ব আছে, উত্তর দিতে ভালো লাগবে না ওর। দরজার পাশ থেকে সরে আসে সৌর্য। মেয়েটা তো সাংঘাতিক মিথ্যুক, যার সঙ্গে কথা বলছে তাকে তো মিথ্যে বলছেই, সৌর্যকেও সব সত্যি বলেনি, অথচ এমন অ্যাক্টিং করছে যেন কত সহজ সরল মেয়ে। ইউনিটে কারা যেন বলছিল আরশি অন্য মেয়েটার থেকে অভিনয়ে পিছিয়ে। সম্পূর্ণ ভুল, মারাত্মক অভিনেত্রী আরশি, অস্কার ওর জীবনে বাধা। বিশ্বাস করে কেউ যদি ঠকে যায়, যে মানুষটা ঠকিয়েছে তার ওপর ভীষণ রাগ হয়, কিন্তু বাড়িতে রাগ দেখালে চলবে না। চেঁচামেচি করে যদি আরশিকে বাড়ি থেকে বের করে দেয় সূর্য, মা ঘাবড়ে যাবে, ছেলের বুদ্ধি বিবেচনার ওপর থেকেই উঠে যাবে ভরসা। মায়ের কাছে আরশিকে রেখে বেরোনো ঠিক হবে না। এই মেয়ে এখন সৌর্যর কাছে অচেনা। ফোনের কথা শুনে মনে হচ্ছিল বাবা অথবা মায়ের সঙ্গে কথা বলছে। স্থানীয় কোনো অভিভাবকও হতে পারে, তাকে বলে আসেনি যে অডিশন দিতে এসেছে, অন্য অজুহাত দেখিয়েছে। যে হাসতে হাসতে নিজের গার্জেনকে এত বড় মিথ্যে কথা বলতে পারে, পরের মাকে পট্টি পড়াতে তার বাঁধবে না। মাকে মিথ্যে বলে ঠিক কী ধরনের ক্ষতি করবে আন্দাজ করা যাচ্ছে না। আজ ভোরে সূর্যকে সেই সত্যি কথা তো বলতেই পারত,
রেজাল্ট জানার পরই তো চলে যাবে। গত সন্ধেয় যদি বলতো বাড়িতে না জানিয়ে অডিশন দিতে এসেছে, সূর্য অবশ্যই বলতো এক্ষুনি ফোন করে বাড়িতে আসল উদ্দেশ্যটা জানাও, নয়তো হোটেলে দিয়ে আসবো না আমি। কোনো অঘটন ঘটলে তখন দায় চাপবে আমার ওপর। রাতটা যখন ভালো মন্দ মিশিয়ে কেটেই গেল, ভোরবেলা অত মিষ্টি মিষ্টি কথাগুলো বলার কি দরকার ছিল? আসল কথাটা প্রথমেই বলে নিলে হতো না? না, এ মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় দেওয়া যায় ততই মঙ্গল। বাথরুম থেকে ঘুরে এসে রোজকার মতো ডাইনিং টেবিলে বসেছে সূর্য, খবরের কাগজ উল্টাচ্ছে। এখনই চা নিয়ে আসবে মা, নিজের জন্যও আনবে। আপনার চা। আরশির গলা। সামনে থেকে কাগজ ছড়ায় সূর্য। আরশির হাসি হাসি মুখটা দেখে ভীষণ রাগ হয়ে যায়। তবে এখনই বাড়িতে চোটপাট করলে চলবে না, সিন করবে আরশি। এতই বিশ্বস্ত অভিনয়, মা ওর পক্ষই নিয়ে নেবে। সূর্য বলে, মা কোথায়? মাসিমা কিচেনে, আমাকে বললেন চাটা দিয়ে আসতে। আমরা খেয়ে নিয়েছি চা, বলে মুখোমুখি চেয়ারে বসলো আরশি। চায়ের মগে চুমুক দিয়ে সূর্য বলল, পারফেক্ট বাংলা টিভি সিরিয়ালের দৃশ্য। ভোরবেলা প্রায় অচেনা একটা মেয়েকে তুলে আনলাম বাড়িতে, মায়ের মন জয় করে নিল সে। ভাবি বৌমা গণ্য করে মা তার হাত দিয়ে চা পাঠালো। দারুণ বলেছ তো, মাসিমার সত্যিই আমাকে খুব পছন্দ হয়েছে। কত গল্প করলেন, পেছনের বাগান থেকে ফুল তুললাম দুজনে। কিন্তু এর পরেই যে সিরিয়ালের 1.5-2 মাস জুড়ে ভাবি শ্বশুরবাড়ির লোকে নানা বায়ানাক্কা করবে, কষ্ট দেবে নায়িকাকে, সেগুলোও কি চলবে? অত লম্বা অপেক্ষা তোমায় করতে হবে না, যা ঘটার খুব তাড়াতাড়ি ঘটে যাবে, বলে ফের চায়ে চুমুক দিল সূর্য। কি ঘটবে গো, এত তাড়াতাড়ি বা কিসের? প্রগল্ভাতার আড়ালে সংশয় রেখে জানতে চাইল আরশি। তাড়াতাড়ি হবে না? তোমারও তো গোটা দিন লাগলো না আপনি থেকে তুমিতে নামতে। লজ্জা পেল আরশি। সবটাই অবশ্য ভান। বলে ওঠে, আচ্ছা তোমার বাবা নেই একবারও তো বলনি? বলার মতো প্রসঙ্গ তো আসেনি। তাছাড়া আমার বাবা নেই জেনে তোমার সুবিধে বা অসুবিধাটা কি হবে? মাসিমার মুখ থেকে শুনে ভীষণ খারাপ লাগছিল আমার। কিভাবে চলে গেলেন সেটাও শুনলাম, খুবই প্যাথেটিক। মেসোমশাইয়ের ফটোও দেখলাম, তোমার মুখের সঙ্গে ভীষণ মিল আছে। কোনো উত্তর দেয় না সূর্য, চা খেতে থাকে। সমবেদনা দেখিয়ে এ বাড়িতে 2 মেম্বারের আস্থা অর্জন করতে চাইছে মেয়েটা। ফের আরশি বলে, আমারও মা নেই জানো। জানার কোনো ইচ্ছে নেই সূর্যর। সত্যিই কি মা নেই নাকি এটাও মিথ্যে, তাই বা বুঝবে কি করে? একবার কারোর ওপর থেকে বিশ্বাস চলে গেলে তার ফেরে না। সূর্য সরাসরি অন্য প্রসঙ্গে চলে যায়। বলে, রেডি হয়ে নিও, 10টা নাগাদ বেরোবো, এখনই 8:30 বাজে। আমি এত তাড়াতাড়ি বেরিয়ে কি করব? প্রোডাকশন থেকে তো আসতে বলেছে দুপুর 2টোয়। তোমার যদি অন্য কাজ থেকে বেরিয়ে পড়তে পারো, তোমাদের বাড়ি থেকে সময় মতো বেরিয়ে আমি ট্যাক্সি ধরে নেব। ট্যাক্সিওয়ালাকে গোলপার্ক বললেই তো হবে, তারপর আমি চিনে নিতে পারবো। না, আমার সঙ্গেই বেরোতে হবে তোমাকে, কাজ আছে। কি কাজ? জানতে চাই আরশি। সূর্য উত্তর না দিয়ে কাগজটা তুলে পড়ার ভান করে। আরশি একটু অভিমানী গলায় বলল, বুঝেছি, কেন তুমি আমায় সঙ্গে নিয়ে যেতে চাইছো? কেন? সূর্যর স্বরে কৌতূহল। আরশি বলে, মাসিমাও তো 10:30 নাগাদ বেরিয়ে যাবে কলেজে, তখন আমি বাড়িতে একা। যদি আলমারি ফাঁকা করে পালাই, এটাই ভাবছো তুমি? সেন্টিমেন্টের খেলা খেলছে আরশি, বেশি এগোতে দেওয়া যাবে না। সূর্য বলে ওঠে, কেন উল্টোপাল্টা বকছো? তোমার ট্রেনের রিজার্ভেশনের জন্য বেরোবো। রেলের বড় এক অফিসারের সঙ্গে চেনাশোনা আছে আমার, ভিআইপি কোটায় টিকিট বের করে দিতে পারবেন। তোমাকে সঙ্গে নিয়ে গেলে টিকিটটা কত জরুরি সেটা বোঝানো সহজ হবে। আরশির বোধহয় প্রস্তাবটা পছন্দ হলো না, উঠে পড়ল চেয়ার ছেড়ে। সূর্যর ফাঁকা চায়ের মগটা হাতে তুলে নিয়ে বলল, দেখি মাসিমা কি বলেন। ছেলেটার ওপর এবার একটু সন্দেহ হচ্ছে আরশির। ছেলেটা বলতে সূর্য। আর সন্দেহ মানে যে সবসময় খারাপ কিছু ঘটবে তা নয়, কিছু একটা ঘটতে চলেছে এটা একদম নিশ্চিত। কথা ছিল সূর্য টিকিটের জন্য রেলের এক অফিসারের কাছে নিয়ে যাবে।
যেহেতু আজ উইকডে, অফিসারকে অফিসেই পাওয়ার কথা। সূর্য এখনও রেলের কোনো অফিসেই নিয়ে যায়নি। আরশিকে বাইকে বসিয়ে নিয়ে গিয়েছিল অ্যাড এজেন্সির অফিসে। সেখানে সূর্যর নিজের কি একটা কাজ ছিল। আরশি বসেছিল ভিজিটার্স এরিয়ায়। 1 ঘন্টার মধ্যে কাজ সেরে সূর্য আরশিকে বাইকে বসিয়ে নিয়ে এসেছে প্রিন্সেপ ঘাটে। বাইকটা বাইরে রেখেছে পার্কিং লটে। এই ঘাটের নাম আগে শুনেছে আরশি, বাংলা সিনেমা বা মিউজিক ভিডিওতেও দেখেছে, কিন্তু চোখের সামনে দেখাটা একেবারে অন্য অনুভূতি। দেখার অবশ্য বিশেষ কিছু নেই, স্থাপত্য তেমন জাঁকজমকপূর্ণ নয়। সুন্দর বাগানের মাঝে রহস্যময় এক বারান্দা। খানিক দূরে সেকেন্ড হুগলি ব্রিজটাকে যেন বড় উদ্ধত মনে হচ্ছে। সূর্য কিন্তু প্রিন্সেপ ঘাটে ঢোকার সময়ও বলেনি জায়গাটার নাম। বোর্ড থেকে নামটা জেনে নিতে হয়েছে আরশিকে। বাগান বারান্দা ঘুরে নিয়ে আরশিরা এখন বসেছে ঘাটের সিঁড়িতে। আরশি নিজের সিদ্ধান্তে কিছুই করছে না, অনুসরণ করে যাচ্ছে সূর্যকে। দ্বিতীয় দফার ঘুম সেরে ওঠার পর থেকেই সূর্য কেমন যেন বদলে গিয়েছে। টেরাবেকা কথা শোনাচ্ছিল বাড়িতে। আরশিকে বিদায় করতে পারলেই যেন বাঁচে, কিন্তু আরশির তো এত তাড়াতাড়ি বিদায় হওয়ার ইচ্ছে নেই। 1-2 দিন থেকে বাকে খোঁজার কাজটা এগিয়ে রাখতে পারলে ভালো হতো। সিনেমার জন্য যদি সিলেক্ট না হয়, খোঁজার এই সুযোগটুকুও হারাবে। সূর্যর মা তাকে থেকে যেতে বলবেন ভেবে আরশি গিয়েছিল ওর কাছে। সূর্য তাকে 10টার মধ্যে বেরোতে বলেছে বলল, কেন বলেছে সেটাও জানালো। আরশির প্রত্যাশা মতো মাসিমা বললেন না, আজই যাওয়ার কি দরকার, একটু রেস্ট নিয়ে কাল পরশু যেও। বদলে ছেলেকেই সমর্থন করলেন, বলেছিলেন, সূর্য যখন তুমি গেলে টিকিট পেতে সুবিধা হবে, তাহলে যাওয়াই ভালো। দুপুরে এসে স্নান খাওয়া সেরে তারপর রেজাল্ট জানতে যেও। মাসিমার কথা অনুযায়ী লাগেজ না নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল আরশি। সূর্য তখন গেটের কাছে বাইকে বসে পড়েছে। খানিক ধমকের সুরে আরশিকে বলল, কি হলো, ব্যাগ নিলে না? যাও নিয়ে এসো। মাসিমার দিকে তাকিয়েছিল আরশি। মাই লাগেজ না নেওয়ার কারণটা বললেন। সূর্য বলল, না না, ওর জিনিসপত্র সব নিয়ে বেরিয়ে পড়ুক। টিকিট পেতে কতক্ষণ লাগবে এ বোঝা যাচ্ছে না। তারপর অডিশনের রেজাল্ট জানতে হবে। বিকেলে ট্রেনে যদি টিকিট হয়, এই বাড়িতে আসার তো সময় হবে না। অগত্যা পিঠে ভারী ব্যাগটা চাপিয়ে ঘুরতে হচ্ছে আরশিকে। রেলের অফিসে না গিয়ে গঙ্গার ঘাটে আসার কারণটাও এখনো স্পষ্ট হলো না। এতই গুম মেরে আছে সূর্য, কিছু জিজ্ঞেস করতে ভয় করছে। সিঁড়িতে বসে সিগারেট খেতে খেতে এমনভাবে দ্বিতীয় হুগলি সেতুটাকে দেখছে সূর্য, যেন সরকার থেকে তাকে নির্মাণের ত্রুটি দেখতে পাঠানো হয়েছে। গলা ঝাঁকি দিয়ে আরশি বলে ফেলে, আমরা এখানে এলাম কেন? আরশির দিকে মুখ ফেরায় সূর্য, বলে, তোমার কি মনে হয়? 2টো সম্ভাবনা মাথায় আসছে। প্রথমটা হলো, আজ তো ফিরেই যাব ট্রেনে অথবা বাসে। যাওয়ার আগে কলকাতার একটা দ্রষ্টব্য স্থান দেখাতে নিয়ে এসেছ। জায়গাটা নিশ্চয়ই তোমার খুব প্রিয়। থামলো আরশি। সূর্য জিজ্ঞেস করে, দ্বিতীয় কারণটা? সেটা মিলবে বলে মনে হচ্ছে না, তবু বলি, তুমি বিশেষ কিছু একটা বলতে চাও আমাকে, যার জন্য এখানে নিয়ে আসতে হয়েছে। বিশেষ কি বলতে পারি বলে মনে হচ্ছে তোমার? লাভ প্রপোজাল। এমন সুন্দর পরিবেশে প্রপোজ না করলে রিফিউজ হওয়ার চান্স থাকে। থেমে গিয়ে নিচে ঠোঁট উল্টে আরশি বলে, প্রপোজ করবে না তুমি আমি জানি, সকাল থেকে যা মেজাজ দেখাচ্ছ, কিন্তু একটা ব্যাপার মাথায় ঢুকছে না। টিকিটের ব্যবস্থা করার বদলে তুমি আমায় নিয়ে ঘুরছো কেন? ব্যবস্থা কি হয়ে গিয়েছে ফোনের মাধ্যমে? উত্তর না দিয়ে গঙ্গার দিকে মুখ ঘুরিয়ে নিল সূর্য। শেষ হয়ে আসা সিগারেটের টুকরো ফেলে দিয়ে বলল, কলেজে এখন কোন ইয়ার তোমার? অনার্স ফাইনাল ইয়ার হয়ে গিয়েছে। কেন জিজ্ঞেস করছো? কৌতূহল প্রকাশ করলো আরশি। সূর্য বলে, পরে বলছি, আগে আমার কথাগুলোর উত্তর দাও। তুমি স্টুডেন্ট কেমন? মাঝারির থেকে একটু ভালো। মাস্টার্স করার মতো নাম্বার থাকবে অনার্সে। সিনেমায় চান্স পেলে এবং পরের পর অফার আসতে থাকলে মাস্টার্স তো করা হবে না। চেষ্টা করব করার, ডিস্টেন্স থেকে হলেও। একান্ত যদি না পারি তাহলে আর কি করা যাবে।
তাছাড়া এখনই অতদূর অবধি ভাবার কোনো মানে হয় না, আগে চান্সটা তো পাই। তার মানে লেখাপড়া চেয়েও সিনেমায় অভিনয় করাটাকে বেশি গুরুত্ব দিচ্ছ? কেন দিচ্ছ? তোমার তো অভিনয়ের কোনো প্রশিক্ষণ নেই। দেখতে সুন্দর বলে কি নায়িকা হতে চাইছো? দেখতে সুন্দর কথাটা এভাবে কেউ বলে রাগ রাগ গলায়? যাই হোক, কমপ্লিমেন্ট পেয়ে ভালোই লাগলো। আর সিনেমার নায়িকা হতে কেই না চায়? না, সকলেই চায় না। নায়িকাদের চেয়েও অনেক সুন্দর দেখতে মেয়েরা চাকরি বাকরি ঘর সংসার করছে। এমনকি অনেকের অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও নায়িকা হওয়ার পেছনে ছোটেনি। এদিকে তুমি নায়িকা হবে বলে এতটাই মরিয়া তোমার গার্জেনকে মিথ্যে বুঝিয়ে কলকাতায় চলে এসেছো। তিনি জানেন তুমি পূর্বাদের বাড়িতে আছো। পূর্বাও নিশ্চয় চায় না তুমি সিনেমায় অভিনয় করো, তাই ওদের বাড়িতে ওঠোনি। আরশি অবাক হয়ে বলে, পূর্বাকে তুমি চেনো? প্রশ্ন এড়িয়ে সূর্য বলল, তোমাকে ট্রেনে তুলে দিতেও এখন আমার ভয় করছে। ধরা যাক সুমিতদার সিনেমায় সিলেক্ট হলে না তুমি, উঠিয়ে দিলাম তোমায় ট্রেনে। দেখা গেল পরের স্টেশনে নেমে তুমি আবার কলকাতায় চলে এলে, কারণ নায়িকা তোমায় হতেই হবে, মাথায় ভূত যে চেপেছে। আমার কাছে ফেরার মুখ তোমার থাকবে না, তখন কোন গাড্ডায় গিয়ে পড়বে কে জানে। বাড়ি থেকে ফোন এলেও হয়তো ধরবে না, তাঁদের চোখে নিখোঁজ হয়ে যাবে তুমি। এবার বুঝেছি, বাবার সঙ্গে যখন ফোনে কথা বলছিলাম তুমি আড়াল থেকে শুনেছ। ভাগ্যিস শুনেছিলাম, নয়তো তোমার স্বরূপ জানতে দেরি হয়ে যেত। গরিব ঘরের অল্প শিক্ষিত স্বপ্নবিলাসী ছেলেমেয়েরা সিনেমায় নায়ক নায়িকা হওয়ার জন্য এইরকম ঝুঁকি নেয়। জেনারেলি ছেলেরাই বেশি নেয়। তুমি সচ্ছল পরিবারের শিক্ষিত মেয়ে হয়ে এই কাজটা করলে? তোমার বাবাকে, আমাকে, আমার মাকে দিদার মিথ্যে বলে চলেছ। যশ খ্যাতির প্রতি এতটাই লোভ তোমার? সিনেমায় নামার কোনো ইচ্ছেই আমার নেই। আমি আমার মাকে খুঁজতে কলকাতায় এসেছি। একটু চেঁচিয়েই বলে ওঠে আরশি, যা খানিকটা আর্তনাদের মতো শোনায়। থতমত খেয়ে যায় সূর্য, বলে, মানে? মাঝগঙ্গায় যে মাছ ধরার নৌকাটা ভাসছিল সূর্য আকাশে সরাসরি পঞ্চম, সেটা এখন সেকেন্ড ব্রিজের নিচ দিয়ে চলে গিয়েছে। ভালো থাকবেন। গল্প শোনার জন্য পেছনে রেল লাইনে যাতায়াত করছে দুটো সার্কুলার ট্রেন। অনেক পাখি ডাকতে ডাকতে উড়ে গিয়েছে আকাশপথ ধরে। মায়ের ব্যাপারটা বলা হয়ে গিয়েছে আরশির। সব শোনার পর খানিকক্ষণ চুপ করে থাকে সূর্য। এখন বলে উঠল, সেই জন্যই তোমাকে চেনা চেনা লাগছে সুমিতদার। ঠিক বুঝলাম না, বলে আরশি। সূর্য বলল, তাহলে শোনো, তুমি লুক টেস্টে সিলেক্টেড হওনি, সুমিতদাই ক্যান্সেল করেছে। তোমাকে রেখে দিয়েছে কোন সূত্রে চেনা লাগছে সেটা মনে করার জন্য। যদি আজ দুপুর অবধি মনে না পড়ে, তখন তোমার সঙ্গে কথাটা বলে সূত্রটা জোড়া লাগানোর চেষ্টা করবে। অর্থাৎ মায়ের সঙ্গে আমার মুখের মিল খুঁজে পাচ্ছেন সুমিত ঘোষ? যেহেতু বহু বছর আগের কথা, তাই মনে করতে পারছেন না। কিন্তু মায়ের সঙ্গে তো আমার মুখের কোনো মিল নেই। আমি তো বাবার গড়ন পেয়েছি। বলার পর জিন্সের পকেট থেকে মোবাইল বের করে আরশি। স্ক্রিনে আঙ্গুল বুলিয়ে নিয়ে আসে মায়ের ফটো। বলে, তুমি দেখো, পুরনো একটা ছবি কপি করে রেখেছি মোবাইলে। আরশির ফোন নিয়ে ফটোটা দেখে সূর্য, তারপর আরশির মুখের দিকে তাকায়। বার কয়েক এইরকম করার পর বলে, অ্যাপারেন্টলি তো কোনো মিল পাচ্ছি না। সুমিতা তোমার মাকে ফেস করেছে, ডিরেকশন দিয়েছে গোটা ফিল্ম জুড়ে। সে হয়তো কোথাও একটা মিল পাচ্ছে। ডিরেক্টরের চোখ তো আর 5 জনের মতো নয়। সুমিত ঘোষকে কি তাহলে মায়ের কথাটা বলবো? সন্ধান দিতে পারবে বলে মনে হয় তোমার? বাবা যখন খোঁজ নিতে এসেছিল এড়িয়ে গিয়েছিলেন, অবশ্য সেভাবে চেপেও ধরেনি বাবা। তুমি যেমনটা মিন করছো, সুমিতদা কিন্তু তেমন মানুষ নয়। তোমার মায়ের নিরুদ্দেশের পেছনে সুমিতদার হাত নেই বলেই আমার বিশ্বাস। সুমিতদাকে অনেক দিন ধরেই কাছ থেকে দেখেছি, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তবে হ্যাঁ, তোমার মায়ের উধাও হওয়ার পেছনে যদি কোনো ক্রাইমের ব্যাপার থাকে, যা হয়তো চাপা পড়ে আছে, সুমিতদা কিন্তু তাহলে চাইবে না সেটা প্রকাশ্যে আসুক। উধাও ষড়যন্ত্রে সুমিতদা ইনভলভ না থাকলেও পুলিশ তাকে ডেকে পাঠাবে, যেহেতু তার ছবি করার পর থেকে তোমার মার নিরুদ্দেশ। পুলিশি ঝামেলা এড়াতে চেয়ে তোমার মায়ের সম্বন্ধে আমাদের কাছে মুখ খুলবে না সুমিতদা।
আপাতত সুমিতদাকে কিছু না জানানোই ভালো। অন্য রাস্তায় খোঁজ করতে হবে। কোন রাস্তায় জিজ্ঞেস করে আরশি। ভাবতে দাও বলে সূর্য আরশির মোবাইল ফেরত দিল। গঙ্গার জল টইটুম্বর, স্রোত ধীরগামী, ঢেউ একেবারেই চঞ্চল নয়। সূর্যকে সব কথা বলতে পেরে আরশির মনের অবস্থা এখনো এই নদীর মতনই স্থিতধী। তার আগে আরশির মন ছিল উত্তরবঙ্গের নদীর অনুযায়ী, কখনো খরস্রোতা, কখনো বা পাথরের মাঝে ক্ষীণতোয়া। সূর্য ফোন বের করে কাউকে ডায়াল করছে। কানে নিল ফোন। ও প্রান্তের কথা শুনে নিয়ে বলল, ভালোই আছি বিন্দাস। তুমি? একটা কাজের ব্যাপারে একটু হেল্প করবে প্লিজ? প্রায় 16 বছর আগে এক মহিলা অভিনয় করতে এসেছিলেন কলকাতায়। একটা ছবিতে নায়িকাও হন। সেই ছবি তবে রিলিজ করেনি। আর তারপর থেকেই মহিলার আর কোনো খোঁজ নেই। ইন্ডাস্ট্রির কোন লোকের কাছে গেলে ওর খবর জানা যেতে পারে বলতে পারো? মানে এই লাইনের পুরনো অভিজ্ঞ লোকের কথা বলছি। কি নাম? কোথায় গেলে পাবো? বাড়ি যেতে হবে? ফোন নাম্বার আছে? ঠিক আছে, এইটুকুই যথেষ্ট। আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ গৌতমদা, পরে আবার কথা হবে। ফোন কাটল সূর্য। আরশি জিজ্ঞেস করে, কাকে ফোন করলে? আর একজন ডিরেক্টর, ইন্ডাস্ট্রির অনেক খবরাখবর রাখে। বলছে এই ধরনের খবর মেকআপ আর্টিস্টরাই সবচেয়ে ভালো দিতে পারবে। নায়িকাদের কাছাকাছি থাকে তারা, মনের কথা আদান প্রদানও হয়। পুরনো একজন মেকআপ আর্টিস্টের কাছে খোঁজ নিতে বলল। নবদা, নবকৃষ্ণ কুণ্ডু। আমি চিনি না, বেহালায় থাকে। আবছা মতো একটা অ্যাড্রেস দিল গৌতমদা। সেখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করতে হবে। ভদ্রলোক এখন আর মেকআপের কাজ করেন না, বাড়িতে বসা, বয়স হয়েছে। ওর কন্ট্যাক্ট নাম্বার নেই গৌতমদার কাছে। কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়িয়েছে সূর্য। দেখা দেখি আরশিও। সূর্য বলল, চলো যাওয়া যাক নবকৃষ্ণদার বাড়ি। ঘাট থেকে উঠে রেল লাইন ক্রস করার আগে ট্রেন আসার আওয়াজ পেল আরশি। সূর্য এগিয়ে যাচ্ছে দেখে ধরে নিল ওর হাত। আরশির ঝঞ্ঝাট সামলাতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছে বেচারা। ট্রেনের আওয়াজও পায়নি। ক্রসিংয়ের কাছে এসে হুইসেল দিতে থাকলো ট্রেন। সামনে দিয়ে পাস করে যাচ্ছে। সূর্য আরশিকে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতে দেখে কি যে আমোদ হলো কিছু চ্যাংড়া ছেলের। নিজেদের কামরা থেকে নানা অঙ্গভঙ্গি, চিৎকার, সিটি দিতে থাকলো। এই প্রথম কলকাতাকে বড় কুৎসিত লাগলো আরশির। বেহালার অনেক ভেতরের দিকে নবকৃষ্ণ কুণ্ডুর বাড়ি, বাড়ির পাড়া। পাড়ার লোকে এক ডাকে চেনে। গলির শেষ মাথায় প্লাস্টার না হওয়া একতলা জীর্ণ পুরনো বাড়ি। সূর্যরা সেই বাড়ির সামনের ঘরে বসেছে। সূর্য কাঠের চেয়ারে, আরশি বিছানায় নবকৃষ্ণ কুণ্ডুর পাশে। নবকৃষ্ণের হাতে আরশির মোবাইল। মায়ের ফটোটা স্ক্রিনে এনে দিয়েছে আরশি। নবকৃষ্ণ তার বয়স আন্দাজ করা কঠিন। 70-এর বেশিই বলে মনে হচ্ছে সূর্যর। সেটা দারিদ্র্যের জন্যও হতে পারে। ঘোলাটে চশমা পরা নবকৃষ্ণদা কপালে অনেক ভাঁজ ফেলে আরশির মায়ের ফটোটা দেখছেন। মোবাইল ধরা হাতটা কাঁপছে। স্ক্রিনের আলো নিভে যাচ্ছিল। টোকা মেরে জ্বালালো আরশি। জিজ্ঞেস করে, কি চিনতে পারলেন? মাথা নাড়ছেন নবকৃষ্ণ। বললেন, এই ফটোটার মতোই মনে হচ্ছে। মনে পড়তে পড়তে ফের তলিয়ে যাচ্ছে অন্ধকারে। তোমরা তো আবার সিনেমার নামটাও ঠিক বলতে পারছো না। পরিচালককেই জিজ্ঞাসা করছো না কেন? সুমি ছবিটার নামও বলে দেবে, সন্ধানও দিতে পারে এর। ইন্ডাস্ট্রির লোকজনকে এখনই কিছু জানাতে চাইছে না। ব্যাপারটা জানাজানি হলে ভদ্রমহিলা যদি আত্মগোপন করে থাকেন আরও আড়ালে চলে যাবেন। আপনিও দয়া করে আমাদের খোঁজ নিতে আসার কথাটা অন্য কাউকে জানাবেন না, বলল সূর্য। নবকৃষ্ণ বললেন, বুঝলাম, ব্যাপারটার মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তা এই মহিলা কে হয় তোমাদের? আমার মা, বলে নবকৃষ্ণের হাত থেকে মোবাইলটা নিল আরশি। সামান্য হোঁচট খেয়েছে নবকৃষ্ণ। বললেন, চশমাটা কি আর চলবে না তাহলে? তোমার মুখের সঙ্গে তো কোনো মিল পাচ্ছি না। পাওয়ার বেড়েছে বলে মনে হচ্ছে,
ডাক্তার দেখিয়ে নিন, বলল সূর্য। নবকৃষ্ণ বললেন, ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু চশমার যা দাম আজকাল, 1000-এর নিচে তো কথাই বলছে না। বাড়িতে বসে গিয়েছি, এখন অত টাকা পাই কোথায় বলো তো? ছেলে একার হাতে সংসার টানছে। সূর্য অনুমান করে ঘুরিয়ে টাকা চাইছে নবকৃষ্ণ, তখন হয়তো কিছু খোঁজ দেবেন। তাই বলে, যদি কিছু মনে না করেন, চশমার টাকাটা আমি দিতেই পারি। দিয়ে যাও তাহলে। যদি কোনো খোঁজ না দিতে পারি, চশমাটা আবার খুলে নিয়ে যেও না যেন। বলে হাসতে লাগলেন নবকৃষ্ণ। হাসিতে মজার বদলে বিষণ্ণতাই বেশি। পার্স থেকে 2টো 500 টাকার নোট বের করে ফেলেছে সূর্য। নবকৃষ্ণর হাতে ধরিয়ে দিয়ে বলে, আপনি মনে করার চেষ্টা করুন, ইন্ডাস্ট্রিতে খোঁজ খবর নিন গোপনে। আমাদের কথা ভুলেও বলবেন না। ধরে নিন এটাই আপনার আপাতত কাজ, যার বদলে টাকাও দেব আমরা। এই টাকাটা অ্যাডভান্স। 2টো নোট লুঙ্গির টাকে গুজে নিয়ে নবকৃষ্ণ বললেন, নাম তো বললে শোভা সেনগুপ্ত, ছবিটা আবার রিলিজও করেনি। একটা খবর অন্তত বের করো সুমিতের থেকে। কথার প্যাচে জেনে নাও ওর প্রথম ছবির কতটা অংশ স্টুডিওতে শ্যুট হয়েছে এবং তা কোন স্টুডিওয়। ওই খবরটুকু পেলে কাজের সুবিধা হবে আমার। আপনাদের একটু চা দিই? ভেতরের পর্দা সরিয়ে জানতে চাইলেন এক মহিলা। সূর্য কিছু বলার আগে নবকৃষ্ণ বলে উঠলেন, দুপুরে আর চা খাইও না বৌমা, অন্য যেদিন আসবে ভালো চা এনে রাখবো, তখন দিও। মহিলা পর্দার আড়ালে চলে গেলেন। সূর্য নবকৃষ্ণকে বলল, আপনার ফোন নম্বরটা দিন। ও হ্যাঁ, ভালো মনে করিয়েছ, তোমাদের নম্বরটাও দাও, বলে নিজের নম্বর বলতে থাকলেন নবকৃষ্ণ। আরশি সূর্য যে যার ফোনে সেভ করে নিল। সূর্য ভিজিটিং কার্ড বের করে এগিয়ে দিল নবকৃষ্ণকে, বলে, এতে আমার নম্বর আছে, আমাকে ফোন করলেই চলবে। সূর্যর বাড়ানো কার্ড নিয়ে নিল আরশি, বলল, আমার নাম্বারটাও দিয়ে রাখি, যদি কোনো কারণে তোমাকে না পান। ঠিক বলেছ, নবকৃষ্ণ বললেন। ব্যাগ থেকে পেন বের করে সূর্যর কার্ডের পেছনে নিজের নম্বর লিখতে থাকে আরশি। নবকৃষ্ণ কুণ্ডুর বাড়ি থেকে বেরিয়ে এলো দুজনে। সূর্য বাইকের স্ট্যান্ড তুলে উঠে বসতে যাবে, আরশি বলল, টাকা তো আমার কাছেও ছিল, তুমি হঠাৎ বের করে দিতে গেলে কেন? তোমার বের করতে সময় লাগতো বলে, বলল সূর্য। আরশি বলল, না মশাই না, তুমি এখন থেকে আমায় নিজের মনে করতে শুরু করেছ। সাইকোলজি তো কিছুই বোঝো না দেখছি। সব বুঝি, টাকাটা মেরে দেওয়ার চেষ্টা করছো সেটাও বুঝতে পারছি, পরে কিন্তু আমি পয়সা চেয়ে নেব, বলল সূর্য। আরশি বলে, অবশ্যই, পরে কেন, আমি এখনই দিতে পারি। না, পরেই নেব, বাইকের তেলের দামটাও তো ধরতে হবে, হিসেব করতে হবে ধীরে সুস্থে, বলে মাথার হেলমেট চাপায় সূর্য। কপট রাগে সূর্যকে দুহাত দিয়ে ঠেলা মারে আরশি, বলে, বদমাইশ কোথাকার। শেষ করলাম আজকে আরশির আকাশের 5ম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।